রিসেন্টলি এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে পর্তুগালের জব সিকার বিষয় সম্পর্কে একটি ভিডিও করার জন্য। এবং আমার ফেসবুকে অনেক ভাই আমাকে এখানে মেসেজ করেছে যে জব সিকার বিষয়টা আসলে কি, এটা সহজে পাওয়া যায় কিনা পর্তুগালে, এই বিষয় সম্পর্কে একটু জানতে চেয়েছেন। তো সেজন্য আমার এই ভিডিওতে আসা। তা ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে পর্তুগালে আমরা জানি যে কয়েক রকমের ভিসা আছে সেখানে। যেমন সেখানে আছে ওয়ার্ক ভিসা, সেখানে স্পাউস ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা আছে। তো ওয়ার্ক ভিসার ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন সিজনাল, নন সিজনাল এরকমের ভিসা আছে। তো আমরা জানি যে এই পর্তুগালে যে রিসেন্টলি যে বিষয়টা নতুন করে অ্যাড করেছে সেটা হলো যে জব সিকার ভিসা। তো জব সিকার বিষয়টা কি, এটা আমাদের প্রথমে আগে জানতে হবে যে জব সিকার বিষয়টা আসলে কি। প্রচুর কাজের সংকট হচ্ছে, কর্মী সংকট আছে সেখানে, প্রচুর কাজ আছে। তো তারা এই শ্রমিক ঘাটতি পূরণের জন্য তারা এই জব সিকার বিষয়টা চালু করেছে। তো এই যে আমরা সাধারণত যে ওয়ার্ক পারমিট বিষয়টা, সেটা হলো যে ওই দেশ থেকে ওয়ার্ক পারমিট যে কর্মী তার নামে বের হবে, তারপরে সে যেতে পারবে এম্বাসিতে সিল দিয়ে। তো জব সিকার বিষয়টা কিন্তু এরকম না। জব সিকার বিষয়টা হলো আপনি ওইখানে যেয়ে তারপরে জব খুঁজবেন। তো এটা কিন্তু ভিসাটা ব্যাপারটা একটু ইজি, এবং এটা কিন্তু ভিসাটা দিয়ে থাকে তারা, যেহেতু নতুন করে এটা চালু করছে, এটা কিন্তু ভিসাটা তারা অনেক ভিসা তারা দিয়ে থাকে। তো আপনাদের জন্য একটা খুব অপরচুনিটি, মানে খুব একটা সুযোগ যে আপনাদের যাওয়ার যে ওইখানে যে, তো আপনারা কাজ খুঁজে বের করে আপনারা কাজ করতে পারবেন। আরেকটা কথা হলো যে আপনাদের বলে রাখি যে পর্তুগালে আপনারা যেভাবেই যান না কেন, আপনারা যদি লিগেলভাবে একবার ঢুকতে পারেন, যে কিন্তু আপনারা জানেন যে সবাই এখানে কিন্তু লিগাল হওয়া যায় এবং সেখানে স্থায়ী বসবাস করার সুযোগ আছে, বিভিন্ন অপশন আছে। তো সেজন্য আপনারা চিন্তা করবেন না যে আমি তো কাজ না পাই, ওইখানে যেয়ে যদি কাজ না পাই তাহলে কি হবে, এই বিষয়টা আপনাদের চিন্তা করা লাগবে না। কারণ এখানে গেলে আপনারা আপনাদের ব্যবস্থা আপনারা করে নিতে পারবেন, এবং ওটা সেনজেন কান্ট্রি, ওই দেশ থেকে আপনারা অন্য দেশও মুভ করতে পারবেন। তো দেখুন, আমি যে বিষয়টা আপনাদের সাথে এখন বলবো যে পর্তুগালে এই যে জব সিকার বিষয়ে আপনারা যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, এবং প্রথমে কি কি কাজ করা লাগবে, প্রথমে কি কি স্টেপ পূরণ করতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে এম্বাসিতে, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এক ভিডিওতে আসলে এতগুলো সম্ভব না শেয়ার করা, ভিডিওটি বড় হয়ে যাবে। আর আপনাদের একটা উদ্দেশ্য, একটা কথা বলতে চাই যে আমি প্রথমে ভিডিওর প্রথমে যে কথাগুলো আসলে বলা হয়, অনেকে এগুলো স্কিপ করে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে আসে, কিন্তু এর ভিতরে কিছু কথা আছে যেগুলো না শুনলে পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো আবার আপনারা দেখা যায় যে ভিডিওর কমেন্টে আপনারা এখানে কমেন্ট করে রেখেছেন, কিন্তু ওই কমেন্টের অ্যান্সার কিন্তু আপনাদের এই ভিডিওর ভিতরেই দেওয়া আছে, কিন্তু আপনাদের আসলে এই ধৈর্যটুকু নেই। দেখা যায় যে টেনে টেনে আপনারা ভিডিও দেখেন, যার কারণে কিন্তু অনেক কথাগুলো মিস হয়ে যায়, যার কারণে আপনারা ভিডিওটি বুঝতে পারেন না, যার কারণে আপনারা অনেক অনেক মন্তব্য করে থাকেন। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আপনারা যেহেতু ওপেন করেছেন এবং এটা একটা ভিসার ব্যাপার, আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সময় আপনাদের নষ্ট হবে না, তাহলে আপনারা সব বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদের সাথে এতক্ষণ যা বললাম, তো এখন পর্তুগাল জব সিকার ভিসার জন্য কি কি প্রসেসটা, প্রথম স্টেপটা কি, যে আমরা আবেদন করবো কিভাবে, সেই আবেদন প্রক্রিয়াটা আমি কি কি কাগজপত্র লাগে এই ভিডিওতে দেখাবো। তো বাকি যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে আমরা এখন চলেন কথা না বাড়ি, আমরা এখন স্ক্রিনে চলে যাই, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। পর্তুগাল জব সিকার ভিসা আবেদন করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই জব সার্চ ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আপনারা দেখছেন, এই ফর্মটা আমাদের সুন্দর করে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই ফর্মটা আমরা এখন সুন্দরভাবে পূরণ করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। নেম, তো আমরা প্রথমে আমরা ফার্স্ট নেম দিব। তো যদি আপনাদের যে বিষয়টা হলো যে আপনাদের ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম অনেকের এভাবে থাকে। তো ফার্স্ট নেমে অর্থাৎ যেটা হচ্ছে আপনাদের গিভ নেম, সেই গিভ নেমটা আপনাদের ফার্স্ট নেমে দিবেন, এবং সার নেম হচ্ছে যে আপনাদের যে বংশগত নাম বা সার নেম, সেইটা এই সার নেমে দিবেন। আপনাদের নাম যদি থাকে গোলাম মোস্তফা, তো গোলাম মোস্তফা যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের এই গোলামটা প্রথমে দিবেন ফার্স্ট নেম, আর মোস্তফাটা সার নেমে দিবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের তিনটা অংশ থাকে, তো এখানে কিন্তু আমাদের অপশনে শুধু দুইটা অংশ দিয়ে দিচ্ছে। তো এরকম যদি থাকে যে মোহাম্মদ গোলাম মোস্তফা, তো মোহাম্মদ গোলাম প্রথমে দিবেন, মোস্তফাটা লাস্টে দিবেন সার নেমে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যখন আপনারা এই ফর্মটা পূরণ হওয়ার পরে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, তখন কিন্তু আবার অন্যরকম তিনটা অপশন আসবে, যে সার নেম, মিডল নেম, ফার্স্ট নেম। তো তখন কিন্তু আবার অন্যরকম হবে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, এরপরে আপনাদের প্রথমে যে বিষয়টা হচ্ছে যে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্লিক করলে আপনাদের যেই জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা এখান থেকে বের করে নেবেন। দেখুন এখানে ব্যাকে যাওয়া যায় এবং এখানে ফরওয়ার্ড করা যায়। তো আপনারা এই যে ডেটটা আপনার জন্ম তারিখ সেখানে সুন্দর করে এখানে বসে দেবেন। এরপরে হচ্ছে যে নাম্বার অফ পাসপোর্ট, তো আপনাদের পাসপোর্ট নাম্বার যেটা, সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসে দেবেন। এরপরে যেটা আসছে যে ইমিশন ডেট, পাসপোর্টটা যে সময় আপনারা ইস্যু করেছে, তো ইস্যু করার ডেটটা আপনারা দেখবেন পাসপোর্টে সুন্দর করে দেওয়া আছে, সেই ইস্যুর ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন।
ঠিক একইভাবে এখানে ক্লিক করলে ক্যালেন্ডারের মতো আসবে আপনাদের যে ডেটটা, সেই ডেটটা এবং ইয়ারটা খেয়াল রাখবেন, যেখানে কিন্তু বর্তমান ইয়ার থাকবে, এটা কিন্তু অবশ্যই ব্যাকে যেয়ে আপনাদের ইয়ারটা খুঁজে এখানে ডেটটা বসিয়ে দিলে অটোমেটিক ইয়ারটা এখানে চলে আসবে। এরপরে যে বিষয়টা বলতেছে যে ভ্যালিডিটি ডেট, পাসপোর্টের যে আপনাদের কোন পর্যন্ত ভ্যালিডিটি আছে, সেই ভ্যালিডিটির একটা নির্দিষ্ট ডেট আছে, সেই ডেটটা ঠিক একইভাবে এখানে বসিয়ে দিবেন। ঠিক এভাবে দেখুন ক্যালেন্ডারে ক্লিক করলে চলে আসবে। এরপরে আপনাদের যে বিষয়টা বলতেছে ন্যাশনালিটি, তো এখানে তো ন্যাশনালিটি এখানে দেখবেন যে অবশ্যই তো আমরা বাংলাদেশি। যদি আপনারা কেউ ইন্ডিয়া হয়ে থাকেন, কোনো ভাই তো ইন্ডিয়া আছেন, তো যারা ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কা আছেন, তারা এই ঘরে ক্লিক করলে দেখবেন বিভিন্ন আপনাদের প্রত্যেকটা দেশ আছে, বিশ্বের যে কটা দেশ আছে, আপনারা যে যে দেশে আছেন, যে যে দেশের ন্যাশনালিটি, সেই সেই জায়গায় এখানে ফিল আপ করে দিবেন, চুজ করে দিবেন। এরপরে বলতেছে কারেন্টলি অফ রেসিডেন্স। এই বিষয়টা হলো যে কারেন্টলি রেসিডেন্ট, অর্থাৎ আপনি অনেকেই আছে যেমন বাংলাদেশের নাগরিক, সে অন্য অন্য দেশে আছে, যেমন বিদেশে অবস্থান করতেছে, যে যেমন সে কাতার, কুয়েত, সৌদি, দুবাই, বাহরাইন বিভিন্ন দেশে থাকতে পারে। তো সেই দেশে যে দেশে আছে সেই দেশটা এখানে চুজ করে দিতে হবে। এখানে দেখুন চুজ করলে এখানে চলে আসে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা এখানে দিয়ে রাখবেন। এটা একটু খেয়াল রাখবেন যে রেসিডেন্স, অর্থাৎ আপনি যে দেশে বর্তমান বসবাস করছেন, যারা বাংলাদেশের বাইরে যারা বসবাস করছেন সেই দেশটা এখানে দিয়ে দিবেন। এরপরে বলতেছে ইমেল। তা ইমেলটা দেখুন, আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা বিষয় যেটা যে স্টার মার্ক দিয়ে আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে, সেগুলো স্কিপ করার কোনো অপশন নেই। তো ইমেলটা আপনার এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনি কন্টিনিউ ইউজ করেন এবং আপনার পার্সোনাল ব্যাপার আপনার সবসময় হাতে থাকে, এরকম একটা ইমেল দিবেন। এবং সেই ইমেলটা যদি আপনার না থাকে ক্রিয়েট করে নেবেন এবং সেই ইমেলটা আপনার একটা ডায়েরিতে লিখে রাখবেন পাসওয়ার্ড সহ, যাতে আপনি ভুল না হয়। কারণ এই মেলে আপনাদের এই ফর্মটা পূরণ করার পরে যে ওরা কনফার্ম পাঠাবে, কিন্তু আপনার এই মেলে পাঠাবে, তো মেলটা সুন্দর করে আপনারা এখানে বসে দিবেন। তো এইখানে বলতেছে দেখুন স্কুলিং ইন কমপ্লিট ইয়ার্স, মানে এখানে আপনি কয় বছর লেখাপড়া করেছেন সেটা বলতেছে। তো এখানে যে অপশনটা আছে দেখুন, এখানে আমরা চুজ করব। তো এখানে বলতেছে আপ টু 10 ইয়ার্স স্কুলিং, এখানে 5 টু 9 ইয়ার্স, এখানে 9 টু 11 ইয়ার্স, 12 ইয়ার্স অফ স্কুলিং, এখানে বলতেছে ইউনিভার্সিটি এডুকেশন। তো আপনাদের যদি ইউনিভার্সিটি কমপ্লিট থাকে তাহলে ইউনিভার্সিটি এইখানে ক্লিক করে দিবেন। আর যদি ইউনিভার্সিটির নিচে থাকে অর্থাৎ ইন্টারমিডিয়েট থাকে, তাহলে আপনাদের এই 12 ইয়ার্স স্কুলিং দিয়ে দিবেন। এর নিচে আপনার ধারাবাহিকভাবে যার যেরকম আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে এইভাবে আপনারা ইয়ার্সটা ক্লিক করে দিবেন। এরপরে বলতেছে এরিয়াস ইন হুইচ ইউ হ্যাভ ওয়ার্ক, ইউ হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো এখানে বলতেছে যে আপনার যেই কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আপনারা এ দ্বারা তো নিবে আপনাদের ওইখানে যে কাজ করতে হবে, তো যেহেতু কাজ খুঁজতে হবে, তো আপনার কোন ধরনের এক্সপিরিয়েন্স আছে এদের এখানে আগেই বলতে হবে। তো সেখানে এই ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো নাম দিবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা দেখাইতে হবে। সে অ্যাটমোস্ট এখানে বলতেছে প্লিজ সিলেক্ট অ্যাটমোস্ট 5 অ্যান্সার। এখানে যে কোনো আপনি 5টা পূরণ করে দিতে পারেন, তো আপনার 3-4টা যাই পারেন, এখান থেকে কোন কোন কাজে আপনার পারদর্শী আছে, অর্থাৎ আপনি কোন কোন কাজ করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলা কাজের ক্যাটাগরি আছে, তো আপনার সেই কাজগুলা কোন কোন কাজ, যেমন ফুড প্রসেসিং ওয়ার্কার, দেখুন বিভিন্ন রকমের আছে। তো আপনারা কৃষিকাজের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই দেশে কৃষিকাজের বিষয় প্রচুর প্রয়োজন। কৃষি, ফুড প্রসেসিং, ফ্রুটস, এই ধরনের যেই এগুলো আছে, ফিশিং, এইগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে বলতেছে যে দেখুন প্রসেস, এখানে বলতেছে প্রফেশনাল এরিয়া ইন হুইচ ইউ আর লুকিং ফর এ জব। তো আপনারা কোন কোন ক্ষেত্রে যে ওইখানে যেয়ে আপনারা কাজ করতে আগ্রহী সেটা বলতেছে, যে ওইখানে ওই ক্ষেত্রে প্রফেশনাল আপনি কোন কোন ক্ষেত্রে খুঁজবেন। এখানে বলতেছে লুকিং ফর এ জব, আপনি কোন কোন ক্ষেত্রে খুঁজছেন। প্রথমটা হলো আপনি কোন কোন অভিজ্ঞতা আছে, এখানে বলতেছে কোন কোন ক্ষেত্রে আপনি কাজ খুঁজছেন। তো এখানেও 3টা আপনি চুজ করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা এখানে যেগুলো দিয়েছেন 5টা, তার ভিতরে 3টা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে প্রফেশনাল আছে, আপনি যে এক্সপিরিয়েন্স জানেন সেটাই তো আপনি করবেন, খুঁজবেন কাজ, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে কোনো 3টা এই ব্লক দেখেন, এই যে দিলে এরকম এভাবে ফিল আপ, ক্লিক করলে এরকম পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এটা দিয়ে দিবেন। তো এখানে দেখুন আপনার এখন আমাদের যেটা বলতেছে ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনাদের যে সমস্ত কাজে যে আপনারা 3 বছর 3টা যে চুজ করলেন, এই 3টা চুজ করার ভিতরে আপনাদের এই কাজে কয় বছরের অভিজ্ঞতা আছে, এখানে আপনাদের সেই বিষয়টা দিয়ে দেবেন। আসলে কি অভিজ্ঞতা বলতে এখানে কিন্তু ওইভাবে আপনাদের হয়তো যারা যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন ওইভাবে না থাকলেও কিন্তু সমস্যা নাই। আপনারা এটা যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনারা দেখে দিতে পারবেন এবং এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে বললেই হবে যে আমার একটা ওয়ার্কস এক্সপিরিয়েন্স দিবেন এবং নির্দিষ্ট বলে দিবেন যে কোন ক্ষেত্রে আপনার এখানে করা আছে, আপনাদের এটা কিন্তু পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখুন আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি মনে করি যে একটু 2 থেকে 3 বছর বা 4 থেকে 5 বছর এরকম দিয়ে দেবেন, একটু বাড়িয়ে 2-3 অথবা 4-5 এরকমের দিয়ে দিবেন, তাহলে বেটার হবে। তো এটা দিয়ে দিবেন। এরপর বলতেছে ল্যাঙ্গুয়েজ নলেজ, আপনারা কোন কোন বিষয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনার এখানে দক্ষ আছে পর্তুগাল, তো আপনারা অবশ্যই পারবেন না, যারা আপনারা নতুন যাচ্ছেন পর্তুগাল তো পারবেন না, তো আপনারা ইংলিশটা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ইংলিশটা দিবেন। আর এর ভিতরে যদি আপনারা অন্যগুলো পেয়ে থাকেন, যেমন স্প্যানিশ, ফ্রান্স যদি থাকে আপনারা এখানে দিয়ে দিতে পারেন, এবং আদার্স যদি থাকে এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বলতেছে যে কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ, আপনাদের সাথে যে ওরা যদি যোগাযোগ করার প্রয়োজন মনে করে,
তাহলে আপনাদের কোন ভাষায় আপনাদের অ্যান্সার দিতে পারবেন, যে কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজটা আপনাদের কী হবে, সেটা অবশ্যই আপনারা এখান থেকে পর্তুগাল তো পারবেন না, ফ্রান্সও পারবেন না, তারপরে ইংলিশটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে ইংলিশটা দিয়ে দিবেন। এরপরে এখানে বলতেছে যে ডিক্লারেশন অফ কমিটমেন্ট, এখানে হচ্ছে কমিটমেন্ট, অর্থাৎ আপনারা যে এখানে রিড কেয়ারফুলি দি নেক্সট বিলো, এখানে বলতেছে যে আপনাদের কেয়ারফুলি এই জিনিসটা পড়তে বলতেছে, যে সব কিছু যখন হয়ে যাবে তখন আপনাদের দেখুন এখানে বলতেছে যে এদের সাথে একটা এগ্রিমেন্ট, কমিটমেন্ট করতে হবে। তো কমিটমেন্ট করার জন্য এখানে যা আছে দুইটা সেক্টর, এখানে কিন্তু আপনাদের দুইটা এরভাবে এবং এইভাবে ফিল আপ করে আপনাদের দিতে হবে, কারণ দুটা বক্স দেওয়ার পরে এখানে আপনারা দেখছেন যে এই যে সাবমিট বাটন, এখন যদি আমরা এই সাবমিট বাটনে ক্লিক করি, তো সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট বাটনে ক্লিক করার উপরে আগে আপনারা চুজ করে সব কিছু ঠিক আছে কিনা একবার তো দুইবার আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখবেন। খেয়াল করে যদি কোনো জায়গায় ভুল থাকে সেগুলো আবার এডিট করে দিবেন। তো আমি আসলে ফর্মটা পূরণ করিনি, আমি আপনাদের জাস্ট দেখে দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন। ঠিক আছে, তো এটা করার পরে এই যে লাস্টে যে সাবমিট বাটন, এই সাবমিট দেখতে পাচ্ছেন যে একবারে লাস্টে ডান সাইডে নিচে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু একটা ফিডব্যাক, আপনাদের ওই মেল যে মেলটা দিয়েছেন ওই মেলে কিন্তু ওরা দিয়ে দিবে। তো এই যে মেলটার ফিডব্যাক যখন আপনারা পেয়ে যাবেন যে তারা রিসিভ করছে আপনার অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু আপনারা কাজটা হচ্ছে সেকেন্ড স্টেপে, অর্থাৎ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। কারণ আমরা জানি যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার পর্তুগাল এম্বাসিতে। সেটা আমরা জানি যারা বাংলাদেশ সাথে করবেন তাদের কিন্তু বাংলাদেশে এখনও চালু হয়নি, তো আপনাদের নিতে হবে ইন্ডিয়া থেকে। আর যারা বাইরে আছেন যেমন সৌদি, দুবাই, কাতার, যারা বাহরাইন আছে তাদের কিন্তু সৌদি যার ইসের থেকে নিতে হবে, বাহরাইনে তো নেই, আপনাদের সৌদি থেকে নিতে হবে বাহরাইন যারা আছেন। তো এইভাবে কীভাবে নিতে হবে আমি সেই ভিডিওটিও আপনাদের দেখাবো, তবে তার আগে আপনাদের এরপরে যে এখন কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের দেখিয়ে দিব, যে এখানে কোন কোন ডকুমেন্টস লাগে, কারণ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যেভাবেই হোক আপনাদের নিতে হবে। তো এরপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সময় থাকবে 1 থেকে 1.5 মাস সময় থাকবে। তো এই সময় ভিতরে আপনাদের এই কাগজগুলো জোগাড় করতে হবে। তো কাগজগুলো হচ্ছে মেন, তো সেইগুলা কী কী কাগজপত্র লাগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে কাগজপত্র লাগবে সেটা হলো যে, আমি এই দুইটার সব লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো দেখুন এখানে বলতেছে যে এই যে এখানে বলতেছে জব সিকার ভিসা। তো এখানে নিচে একটু আসে যদি আমাদের জেনারেল ডকুমেন্টস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ডকুমেন্টস। তো এইখানে যে ডকুমেন্টস ভিতরে যে কাগজপত্র লাগবে, প্রথমে বলতেছে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফিল্ড ইন ডিউ। তো এখানে দেখুন এটা হচ্ছে যে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করলে কিন্তু দেখুন আমরা এখানে ফর্মগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি বা এখানে যদি আপনার প্রিন্টার থাকে প্রিন্ট করতে পারবেন, অথবা এখানে থেকে আপনারা ডাউনলোড করে এখানে আবার পেন ড্রাইভে বা যেভাবে নিয়ে আবার মেলে নিয়ে আপনারা এখানে থেকে যে কোনো ফটোকপি দোকান থেকে এই প্রিন্টগুলো বের করবেন। দেখুন এখানে কিন্তু পেজ আছে 3টা পেজ, এই 3টা পেজ সুন্দরভাবে আপনাদের ফিল আপ করতে হবে। তো এই 3টা পেজ আপনাদের যে ডকুমেন্টস আছে এইগুলা পূরণ করা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের এই কীভাবে পূরণ করতে হয় এই পূরণ ভিডিওতে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই জন্য আমি বলছি যে আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন, যেন আমি পরবর্তী নেক্সট ভিডিও যখনই আপলোড করি আপনারা সহজেই পেয়ে যাবেন তাড়াতাড়ি। তো দেখুন এরপরে যে বলতেছে যে এই ফর্মটা আমাদের লাগবে, পূরণ করতে হবে। এরপরে বলতেছে পাসপোর্ট অর ট্রাভেলস ডকুমেন্টস, তো ভ্যালিড 3 মান্থ বলতেছে এখানে। তো এখানে আমাদের একটা পাসপোর্ট লাগবে, সেই পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকবে তত ভালো হবে, 6 মাসের উপরে থাকলে সবচেয়ে বেটার হবে। এরপর বলতে 2 কপি ফটো লাগবে, সেটা 35 mm এবং 35/45 2 কপি ছবি লাগবে। এরপরে বলতেছে প্রুফ অফ রেগুলার সিচুয়েশন গেস, এখানে আপনাদের এই যে বিষয়টা এটা যারা বাংলাদেশে আছেন তাদের এই প্রুফ অফ রেগুলার সিচুয়েশন এটা আপনাদের লাগবে না। এরপরে বলতে যারা বাইরে আছেন, যারা অন্যান্য দেশে আছেন যেমন বাংলাদেশের বাইরে যেখানে কুয়েত, কাতার এবং সৌদি আছেন তাদের জন্য এটা লাগবে যে আপনি যে দেশে আছেন সেই দেশের একটা কান্ট্রিতে যে কারেন্ট যে ন্যাশনাল রেসিডেন্ট আছে সেই দেশের একটা প্রুফ তারা চায়। তো এবার বলতেছে এরপরের ঘরে বলতেছে রিকোয়ার্ডস অফ ক্রিমিনাল রেকর্ড ইনকোয়ারি। তো ক্রিমিনাল রেকর্ড এখানে বলতেছে আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স, সেই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। তো পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা আপনাদের বলি, পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা হলো যারা কমপক্ষে যারা বাইরের দেশে যারা আছে তারা কিন্তু 1 বছরের উপর যদি হয় তাহলে তাদের ওই যে দেশে থাকবে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর যদি 6 মাস হয় বা 6 মাসের কম হয় তাহলে কিন্তু তাদের ওই বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়েই হবে।
এখানে বলতেছে যে এই যে বিষয়টা আমি বললাম যে যদি এই বাংলাদেশে যদি কেউ বাইরে থাকে তাহলে 1 বছরের উপর যদি হয়ে যায় তাহলে ওই দেশের লাগবে, এবং যদি বাংলাদেশে যারা আছেন তাদের বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটাই লাগবে, সেটা বলছে। তো ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স, তো এখানে যেতে গেলে আমরা জানি যে বাইরে যেতে গেলে ভ্যালিড একটা হেলথ ইন্স্যুরেন্স লাগে। তো যে কোনো হেলথ ইন্স্যুরেন্স আপনারা পর্তুগালে যাওয়ার জন্য আপনারা লিখবেন, সার্চ দিবেন, দেখবেন বাংলাদেশে বা বাইরের যে কোনো দেশে আপনারা অনেক ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, সেখান থেকে একটা ইন্স্যুরেন্স করে নিতে হবে, এটা আপনারা পেয়ে যাবেন। তো ট্রান্সপোর্ট ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে ফ্লাইট অর্থাৎ আপনার রিজার্ভেশন, তো এখানে বলতেছে যে আপনি যে যাবেন, যেই পর্তুগালে যাবেন, তো একটা যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে তখন কিন্তু আপনাদের একটা ডেট নিতে হবে যাওয়ার, ওই অ্যাপয়েন্টমেন্টের পরে। তো এরকম একটা নির্দিষ্ট একটা ডেট নেবেন, তো সেখানে আপনার টিকিট কাটতে হবে না, জাস্ট একটা রিজার্ভ দিবেন আপনার ফ্লাইট এবং আসা যাওয়ার, এরকম একটা ফ্লাইট রিজার্ভ দিবেন। তো সেই রিজার্ভ দেওয়ার যেই ডকুমেন্টসটা, যে আপনার টিকিটটা, ওই টিকিটটাই দেখাতে হবে। এরপরে বলতেছেন প্রুফ অফ ফিনান্সিয়াল রিসোর্স। এখানে ফিনান্সিয়াল রেকর্ড বলতে আপনি যে ওই দেশে যাবেন এবং 6 মাস বা প্রথমে কিন্তু আপনাদের ভিসা দেবে 4 মাসের, অর্থাৎ 120 দিনের। তো 120 দিনের ভিসা দিলে এরপরে আপনারা 2 মাস আরও এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ টোটাল 6 মাস। তো এই যে এই 6 মাস আপনারা থাকা খাওয়ার যে খরচটা, এই খরচটা দেখুন এখানে বলে দিছে যে এই খরচটা আপনাদের আছে, সে এটা ব্যাংক ব্যালেন্স দেখানোর জন্য অথবা দেখাইতে হবে। তো এখানে দেখুন স্যালারি দেওয়া আছে মান্থলি 705 মিনিমাম, তো 6 7 42। তো আপনাদের কমপক্ষে আপনাদের অ্যাকাউন্টে 3 থেকে 4 লাখ টাকা, 4 লাখের উপরে থাকলে সবচেয়ে বেটার হবে, 4-5 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে থাকলে সেটা আপনাদের বেটার হবে। আর যদি এখানে বলতেছে দেখুন, যদি আপনাদের এই ফিনান্সিয়াল ব্যবস্থা যদি আপনাদের না থাকে তাহলেও আপনারা যেতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পর্তুগালে থাকে এমন একজন, এখানে যেটা বলছে যে পর্তুগালে থাকে এমন একজন লোক, সেই দেশে থাকে, তার একটা আপনাদের ইয়ে পাঠাতে হবে, তার ইনভাইট লেটার যেটাকে বলে, সে ইনভাইট করেছে সেরকম একটা লেটার আপনাদের দেখালে আপনাদের এই প্রুফটা দিতে হবে না, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, সেটা এখানে বলছে। তো সেটা যদি থাকে আপনারা দিবেন, আর যদি এরকম কেউ না থাকে তাহলে আপনাদের নিজস্ব ব্যাংক স্টেটমেন্টে দিবেন। 4-5 লাখ টাকা আমি মনে করি যারা যাবেন তারা অবশ্যই তাদের আছে, কারণ এই প্রসেসে যেতে কিন্তু আপনাদের টাকা লাগছে না, আপনারা নিজেই অ্যাপ্লাই করতে পারতেছেন। তো দেখুন এখানে লাস্টে যে বলেছে স্পেসিফিক ডকুমেন্টস, তো স্পেসিফিক ডকুমেন্টস বলতে এখানে বলতেছে যে ডিক্লারেশন উইথ, দেখুন কন্ডিশন অফ দ্য এস্টিমেট ডে, এখানে বলতেছে যে দুটা, যে আপনি এই যে উপরে যেটা, এটা হচ্ছে যে আপনি কয়দিন আনুমানিক ওখানে থাকবেন তার একটা এস্টিমেটে একটা প্রুফ, অর্থাৎ আপনি ওখানে কতদিন থাকবেন। যেমন আপনি যে যখন টিকিটটা কেটেছেন ওই টিকিটের কপি, ওটা একটা টিকিটটা কেটেছেন ওই টিকিটটার কপি। এখানে বলতেছে নিচে প্রুফ প্রেজেন্ট অফ ডিক্লারেশন এক্সপিরিয়েন্স, এখানে যে বলতেছে যে আইএফপি ফর্ম, অর্থাৎ আমরা যেটা আমাদের যতগুলো আসলে ডকুমেন্টস আছে, অর্থাৎ আপনারা যা যা করেছেন, যা যে ডকুমেন্টস আপনাদের আছে, এবং প্রথমে আমরা অ্যাপ্লাই করার সময় যে এই যে অ্যাপ্লাই করার সময় যে আমরা এই ফর্মটা আমাদের প্রিন্ট করে বের করে রাখতে হবে, এই ফর্ম এবং সব ফর্ম সহ নিয়ে আমাদের এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। তো এই ছিল আসলে কিভাবে আপনাদের অ্যাপ্লাই পূরণ করবেন এবং কোন কোন প্রাথমিক পর্যায়ে কীভাবে পূরণ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে। তো এর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে এই যে ফর্মটা 3 পাতার যে ফর্মটা কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে আমি এর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের, তো ভিউয়ার্স আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনার নেক্সট ভিডিওটি আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কখন তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।